তোমার এই অবস্থা কেন? তুমি কাজ করছো কেন? শুনেছি বাড়িতে নাকি 2-3টা কাজের বুয়া। তাহলে তুমি কেন কাজ করছো বলো? কাজ করবো না তো কি করবো? আমি তো এই বাড়ির কাজের লোক হয়ে গেছি। আমি যদি কাজ না করি তাহলে তোমার মা, তোমার ভাইয়ের বউ আমারে খাইতে দেয় না, আমার উপর অত্যাচার করে। আমি কই যাবো কও? আমার তো আর যাওয়ার জায়গা নেই। তুমি না আমারে কইছিলা আমারে বিয়ে করে এই বাড়িতে আনলে আমি রাজরানীর মতো থাকতে পারবো, কিন্তু কই, রাজধানী তো দূরের কথা, এবারে বউ হয়ে থাকতে পারতেছি না। আমার কাজের লোক বানিয়ে রাখছে। আর সেই যে তুমি বিদেশ গেছো, বিদেশ যাওয়ার পরে একটাবার আমার খোঁজ নিয়েছিলা আমি মানুষটা বাইসে আছি না মরে গেছি? আমার কথা তোমার মনে পড়ে নাই তাই না? তুমি কি কইতেছো? আমি তোকে অনেকবার ফোন দিয়েছি। মা বলে, সাবির বলে তুমি নাকি নানা কাজে ব্যস্ত থাকো, শপিং এ যাও, বাবার বাড়িতে যাও, আর এই জন্য তো তোমার সাথে আমার কথা হয় না। কিন্তু কিন্তু ওরা তোমাকে এত কষ্টে রেখেছে, তুমি তো আমাকে কখনো বলনি। মা ভাই যা বলছে তাই বিশ্বাস করছো, অথচ যারে বিয়ে করে কথা দিয়ে রেখে গেছিল তার কথাই ভুলে গেছো। এই তোমার দায়িত্ব। বিয়ের আগে না কত কথা দিয়েছিল। বিশ্বাস করো, আমি সত্যি তোমার অনেক খোঁজ নিয়েছি, কিন্তু বাসার সবাই আমাকে ভুলভাল বুঝিয়েছে। তুমি আর কেঁদো না, তোমার কান্নার দিন শেষ। তুমি একটু ওয়েট করো। মা, বাবা, সাবির কোথায়? তোমরা বাইরে আসো। আরে বাবা, তুই হঠাৎ করে চলে আসলে, একবারও তো ফোনও দিলি না। হ্যাঁ ঠিকই তো ভাইয়া, তুমি হুট করে এভাবে না জানিয়ে চলে আসলে আমাকে জানাইতে পারতা, আমি তোমাকে রিসিভ করে নিয়ে আসতাম। কেন? তোদের জানালে কি হতো? কি হতো মা? তোমাদের জানিয়ে আসলে বুঝি আমার বউকে আর কাজ করতে দিতে না, ওকে মার্কেটে পাঠিয়ে দিতে, মার্কেট করার জন্য, তাই না? অথবা বাপের বাড়িতে পাঠিয়ে দিতে, বাপের বাড়িতে বেড়াতে, তাই না? যাতে করে আমি নিজের চোখে না দেখতে পাই যে আমার বউ বুয়ার কাজ করছে। কেন মা? আমার বউ কেন বুয়ার কাজ করবে? তুমি নিজে আমাকে ফোন করে বলেছো যে আমাদের বাড়িতে নাকি 2 থেকে 3টা কাজের বুয়া। আমার বাড়িতে যদি 2 থেকে 3টা কাজের বুয়া থাকে, তাহলে আমার বউ কেন কাজের বুয়ার কাজ করছে এটা বলতে পারো মা? সাবির, তুইও তো আমাকে বলেছিলি তোর ভাবি অনেক সুখে আছে, অনেক ভালো আছে, তাহলে আজকে কেন এই দিনটা আমাকে দেখতে হচ্ছে? আমার বউকে তো আমি কাজের বুয়ার কাজ করার জন্য এখানে রেখে যাইনি, তাই না? আমি তোমাদের কাছে আমার বউকে রেখে গিয়েছিলাম যাতে তোমরা আমার বউকে একটু ভালো রাখো। আরে মা, আমি বিদেশে গিয়েছি কাজের জন্য, আমার ফ্যামিলির জন্য, তোমার জন্য, তোমাদের জন্য। কিন্তু আমি দেশে এসে কি দেখলাম মা? আমার বউকে দিয়ে কাজের বুয়ার কাজ করাচ্ছ। তোমাদের বিবেকে একটু বাঁধলো না যে আমার বউকে দিয়ে তুমি কাজের বুয়ার কাজ করাচ্ছ? আরে মা, কাজের বুয়াকে কয় টাকা দিতে হয়? আমি তোমাদের কত টাকা পাঠিয়েছি? দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে আমি তোমাদের কাছে টাকা পাঠাচ্ছি। আমি ভাবছি দেশে আমার বউ ভালো আছে, আমার মা বাবা ভালো আছে, আমার ভাই ভালো আছে। হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো, শুধু ভালো নেই আমার এই অসহায় বউটা, যাকে আমি তোমাদের কাছে রেখে গিয়েছি। মা, তোমরা এটা কিভাবে পারলে? বুঝলাম না ভাইয়া, তুমি এগুলা কি ধরনের কথা বলছো? হ্যাঁ, ভাবি কি কেউ বলেছে যে সেই বাড়ির কাজের বুয়া? এবারে সে বউ, সে কাজ করতেই পারে, এখানে এত রিয়েক্ট করার কি আছে? আমি না ঠিক বুঝলাম না। আচ্ছা বাবা, আমি বুঝতে পারছি না, সে তো এবারের বউ, তারপর আবার বড় বউ, তাই না? বড় বউ বাসার কাজ করবে, তাতে কি সে কাজের বউ হয়ে যাবে? এমন তো কোথাও লেখা নাই। তাহলে তো বলতে হয় এই সংসারে যখন আমি এসেছি, এই বাড়ির সমস্ত কাজকর্ম তো আমি করেছি, তাহলে কি আমি এবারে কাজের বুয়া হয়ে গেছি? বিদেশ থেকে আসতে না আসতে বউর কথা শুনলি, একবারও মার কথা জিজ্ঞেস করলি না, মা কেমন আছো? বাবার কথা, ভাইয়ের কথা, ভাই বউর কথা, বউর জন্য পাগল হয়ে গেছলি, দরদ একবারে উঠলে উঠলো, বউ যা বললো তাই বিশ্বাস করলি? বাহ, এই জন্যই তো মানুষ বলে যে বিয়ের পর ছেলে আর মার থাকে না, ছেলে হয়ে যায় বউ। সেটা আমি তোকে দেখে ভালো করেই বুঝতে পারছি। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, ঘরের বউ তো ঘরের কাজ করতেই পারে, তাই না? তাহলে তোমার ছোট বউর এই অবস্থা কেন? সে এত সুন্দর সুন্দর শাড়ি গহনা পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমার বউর সাজ পোশাক দেখেছো? দেখেছো একবার কি পরে আছে? একটা পুরানো জামা আর পুরানো একটা ওড়না, আর হাতে ঝাড়ু। আর তোমার ছোট বউর অবস্থা দেখো,
কত সুন্দর রাজরানীর মতো আছে, অথচ আজকে রাজরানী থাকার কথা ছিল আমার বউয়ের, সেখানে রাজরানী হয়ে আছে সাব্বিরের বউ। এটাই তোমার বিচার মা? শোন বাবা, ফকিন্নির মেয়েকে ফকিন্নির মতো রাখবো না, তাকে মহারানীর বেশে রাখবো? ও তো একটা ফকিন্নির মেয়ে, ওর কাপড় চোপড় এর থেকে ভালো পরানো লাগবে এমন তো কোনো কথা ছিল না। আর সাব্বিরের বউর কথা বলছিস, সাব্বিরের বউ তো বড় লোকের মেয়ে, তাকে আমি নিজে পছন্দ করে এনেছি। কিন্তু তোর বউ, তোর বউকে তো আর আমি পছন্দ করে আনিনি, তুই ভালোবেসে বিয়ে করেছিস। বিদেশ গেছিস কয়দিন হয়েছে, কত টাকা পাঠাস? যে টাকা পাঠাস তা দিয়ে সংসারই কোনো মতো চলে, আবার বউকে এত ভালো পোশাক আশাক কিভাবে দিব বলতে পারিস? মা, আমাকে মাফ করবে, আপনার মুখে মুখে আজকে কথা বলতে হলো। আমি জানি আমি গরিব ঘরের মেয়ে, আপনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে, কিন্তু মা আমি তো মানুষ, তাই না? আমারও তো কষ্ট হয়। আপনি যে পরিমাণ অত্যাচার আমার উপরে করেছেন, এই সেম অত্যাচার যদি আপনার মেয়ের উপর কেউ করতো তখন আপনার ভালো লাগতো? হ্যাঁ আমি জানি আমি অপরাধ করেছি, আপনাদের অমতে গিয়ে আপনার ছেলে আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে, এই জন্য আপনারা আমাকে দেখতে পারেন না। কিন্তু মা, আমি তো আপনার বাসায় সব কাজই করতাম, কখনো তো আপনার মুখে মুখে তর্ক করিনি। আপনি কি পারতেন না আমাকে একটু খাবার খেতে দিতে? আপনি ঠিক মতো খাবারটা আমাকে দিতেন না মা। আমারও তো কষ্ট হয় মা, কেন বোঝেন নাই আপনি? আমি আমার বাবা মা রেখে আপনাদের কাছে চলে আসছি। প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে, বাবা মাকে ছেড়ে এসে শ্বশুর শাশুড়িকে আপন করে রাখবে, শ্বশুর শাশুড়ি নিজের বাবা মা হয়ে থাকবে। কিন্তু আমার বেলায় কেন এমন হলো? আমি কেন পেলাম না আপনাদের ভালোবাসা? গরিব ঘরের মেয়ে তাই। তুমি আর ওনাদেরকে কিচ্ছু বলবো না, আমার ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। আর ওনাদের দোষ কি? আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করছিল, বিদেশে গেছে টাকা ইনকাম করার জন্য, সেই তো টাকা ইনকাম করে আমাকেই ভুলে গেছো। টাকা কি করছো? তোমার মার কাছে দিছো, তোমার ভাইয়ের কাছে দিছো, আমার খোঁজ নাও নাই। অপরাধ তো তুমিও করছো, অপরাধ তো তোমার শুধু মা আর ভাই করে নাই। তুমি ঠিক বলছো, অপরাধ আসলে আমিই করেছি। আমি যদি আজকে তোমাকে একটা ফোন কিনে দিতাম, তোমার সাথে যোগাযোগ করতাম, তাহলে এই দিনটা আমার আজ দেখতে হতো না। ঠিক আছে, যেহেতু এই দিনটা আমাকে দেখতে হয়েছে, সেহেতু আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। তোমরা তিনজন আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাবে। আমি তোমাদের কাউকে আমার বাড়িতে দেখতে চাই না। যাও, তোমরা তিনজন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এই কি করতেছো তুমি এগুলা? ওনারা কেন এই বাড়ি থেকে যাবে? ওনারা এই বাড়ি থেকে কোথাও যাবে না। হ্যাঁ ঠিক আছে, ওনারা আমার উপর অত্যাচার করছে, আমাকে ঠিক মতো খাবার খেতে দেয় না, চাকরানির মতো রাখছে। তার মানে এই না ওনারা আমাদের পর। ওনারা অন্যায় করেছে বলে তুমিও তো আর সেই অন্যায়টা করতে পারো না। তুমি মাফ করে দাও ওনাদেরকে। তুমি এটা কি বলছো তা না? যারা দিনের পর দিন তোমার উপর অত্যাচার করেছে, তোমাকে খেতে দেয়নি, তোমাকে দিয়ে বুয়ার কাজ করিয়েছে, তুমি তাদের পক্ষ হয়ে কথা বলছো? দেখেছো মা, একেই বলে মানুষ আর একেই বলে মানবতা। দেখে কিছু শেখো। ঠিক আছে, আমার এই বাড়ি আমি তোমাদেরকে দান করে দিয়ে চলে যাচ্ছি। আমি আমার বউ আর আমার বাবাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, অন্য জায়গায় বাড়ি বানিয়ে থাকবো। চলো। কি ব্যাপার, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলে কেন? এই, তুমি আমার সামনে আবার আমার মেয়ের গায়ে হাত তুলছো, তোমার সাহস দেখে তো বাঁচি না। এই যে নবাবজাদি, খালি তো পাইছেন খাওয়া আর শোয়া। কতবার বলছি যে ভাইটারে বলিস যে আমার ছেলে টাকা পয়সা লাগবে, সেইটা তো বলবি না। তোর ভাই আজকেও আসছে এই বাড়িতে খালি হাতে। এই এবার যদি টাকা পয়সার কথা না বলিস না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমার ভাই আসছে? হ্যাঁ, আপনার ভাই এসেছে, খুশিতে ডগবগ হন, একটু নাচ দেন, তাহলে বুঝবি যে আমি কত ভয়ঙ্কর হতে পারি। আসবো?
হ্যাঁ বাবা, আসবেই তো। তোমার বোনের বাড়ি তুমি আসবে না তো কে আসবে বলো? এজন্যই তো চলে আসলাম। ভালো করেছো। তো কেমন আছো? জি আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শোনো বাবা, আমি ইদানিং খেয়াল করছি কি তুমি বোনের বাসায় অনেক দেরি করে করে আসো। এটা কি ঠিক? একটা মাত্র বোন, সে তো মন খারাপ করে, মাঝে মাঝেই চলে এসো, ঠিক আছে? তোমরা দুই ভাই বোন মিলে গল্প করো, আমি তোমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। এই, আজকে যদি তোর ভাইকে টাকার কথা না বলিস, তোর ভাই যাবার পর তোর কপালে শনি আছে বলে দিলাম। মা, তুমি আবার বাবির সাথে এসব শুরু করলে? বলো তো তুমি এসব ছেড়ে ভালো হবে কবে? আমার না এসব ভালো লাগছে না। এই চুপ থাক, এত কথা বলিস কেন তুই? হ্যাঁ, ছোট মুখে যত বড় বড় কথা। তুই এখানে খেতে এসেছিস, চুপচাপ খেয়ে এখান থেকে চলে যাবি, আর নিজের চকে তেল দিবি। কি ব্যাপার, সবাই খেতে বসে গেলেন, আমাকে ডাকলেন না যে? আরে বাবা, এই মাত্রই যাচ্ছিলাম তোমাকে ডাকার জন্য। তা বসো, খেতে বসো। ও আচ্ছা। কি ব্যাপার, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলে কেন? এই বাসার, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বোনের গায়ে হাত দিয়েছো। তুমি এত বড় সাহস কোথায় পাও? হ্যাঁ, এই তুমি কিছু বলছো না কেন? তোমার ভাই কোন সাহস আমার বোনের গায়ে হাত দিয়েছে বলো? কিরে ভাই, তুই আমার ননদের গায়ে হাত তুললি কেন? কি সমস্যা হয়েছে তোর? ও আচ্ছা, তার মানে তোর এটা বলতে চাচ্ছিস যে আমি ওকে কম মেরেছি? ভালো করে বলবি না, তাহলে একটু বেশি করে মারতাম। আরে মামইমা, আপনি ভালো করে বলবেন না যে আপনার মেয়েকে আরো বেশি মারতে হবে? একটু ওয়েট করুন। এই, তুমি আমার সামনে আবার আমার মেয়ের গায়ে হাত তুলছো, তোমার সাহস দেখে তো বাঁচি না। আজব ব্যাপার, আপনি আমাকে ভালো করে বুঝিয়ে বলবেন না যে আপনাদের মেয়েকে আমি কম মারছি? আপনার একটু আমাকে বুঝিয়ে বললেই তো হয়, তাহলে আমি ওকে আর বেশি করে মারতে পারি। ওয়েট, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের মেয়েকে আমি একদম ঘরে নিয়ে ইচ্ছা মতো পেটাবো। চলো। ভাই, এখন কিন্তু অনেক বেশি করতেছিস। তোর সাহস তো কম না? তুই আমার শ্বশুর বাড়িতে এসে আমার ননদের সাথে এমন আচরণ করিস। দেখ, তুই কিন্তু একদমই কাজটা ঠিক করতেছিস না। বেশি কথা না বলে তুই আমার বাড়ি থেকে চলে যা। ও আচ্ছা, আমি তোর ননদের গায়ে হাত তুলেছি বলে তোর শাশুড়ি আর তোর বরের অনেক চলছে, তাই না? কিন্তু তোর শাশুড়ি যখন দিনের পর দিন তোর গায়ে হাত তোলে, তখন আমার কেমন লাগে, তোর কেমন লাগে? তোর হাজবেন্ড তো কোনো কথা বলে না তখন। আজকে যখন দেখছে যে নিজের বোনের গায়ে হাত উঠে গেছে, তখন তার মুখে বুলি ফুটেছে, তাই না? কি মামিমা, আপনি দিনের পর দিন আমার বোনের উপর অত্যাচার করে যাচ্ছেন, আমার বোনকে মারছেন, আমার বোনের উপর অত্যাচার করছেন, তখন খারাপ লাগছে না? আজকে যখনই দেখলেন যে আপনার মেয়ের গায়ে আমি হাত তুলেছি, তখনই আপনার কষ্ট হচ্ছে। আর আপনাকে বা কি বলবো, আপনি তো একজন পুরুষত্বহীন মানুষ। দিনের পর দিন আপনার ওয়াইফের গায়ে আপনার মা হাত তুলে যাচ্ছে, অথচ আপনি মুখ বুজে সেটা সহ্য করছেন। আর আজকে যখনই আপনার বোনের গায়ে হাত তুললাম, তখনই আপনার মুখে বুলি ফুটেছে। কেন? আমার বোনকে যখন মারে তখন কিছু বলতে পারেন না? হ্যাঁ আমি মানছি আমরা গরিব, আমরা আপনাদের যৌতুকের টাকা দিতে পারছি না, আপনাদের চাহিদা মেটাতে পারছি না। তার মানে কি আমার বোনের উপর দিনের পর দিন অত্যাচার করতে হবে, আমার বোনকে পিটাতে হবে? দিন নেই রাত নেই আমার বোনের উপর অত্যাচার হচ্ছে। কেন? এগুলো দেখতে আমার মতো ভাইয়ের কি ভালো লাগে? আর আপনারা এটাও ভাববেন না যে আমি এত ভালো কোনো ছেলে যে আমার বোনের উপর অত্যাচার দেখার পরেও আমি শান্ত হয়ে বসে থাকবো। আমি অতটাও ভালো না। বোন, তুই এখন এই মুহূর্তে আমার সাথে যাবি, তোকে নিয়ে আমি থানায় যাব, আর এদের সবাইকে এমন মামলা দেব যেটা সারা জীবন জেলের ঘানি টানতে টানতে এদের জীবনটাই শেষ হয়ে যাবে। এরা সারা জীবন তোর নামটা মুখে নিতেও ভয় পাবে। চল বোন, তোকে এখানে থাকতে হবে না, সোজা থানায় চল। বাবা দাঁড়াও, আসলে তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। আমি এতদিন অন্ধ ছিলাম, তাই অনেক কিছুই বুঝিনি, তাই না জেনে না বুঝে তোমার বোনের ওপর অনেক অন্যায় অত্যাচার করেছি। আসলে সত্যি কথা কি জানো বাবা, তোমার বোন যে পরিস্থিতিতে আছে, আমার মেয়েও যদি আজকে সেই পরিস্থিতিতে থাকতো, তাহলে আমার কেমন লাগতো, কতটা খারাপ লাগতো। আমি কি সহ্য করতে পারতাম? পারতাম না তো। আসলে কি, যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ। আজকে আমি বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও বাবা, আজকে থেকে তোমার বোনকে আমার মেয়ের মতোই আমি দেখব। বাসা, দেখো আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি স্বীকার করছি তোমার বোনকে আমি অনেক অত্যাচার করেছি। আসলে আমার এরকমটা করা একদম উচিত হয়নি। তুমি আমার চোখটা খুলে দিয়েছো, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার কারণে আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি।
আমাকে ধন্যবাদ দিতে হবে না। কাউকে যদি ধন্যবাদ দিতে হয়, আপনার ছোট বোনকে ধন্যবাদ দিন, আপনার ছোট মেয়েকে ধন্যবাদ দিন। যাক, সর্বশেষে এই ব্যাপারটা সমাধান হলো। এখন সবাই বসো, আমরা একসাথে খাবো। ঠিক আছে। হ্যাঁ মা, বসো, আমি বসো খেতে দিই। ভাইয়া। কি ব্যাপার? কে আপনি? আমি আপনার বাচ্চার মা। হোয়াট? আপনি আমার বাচ্চার মা মানে? আপনার কি মাথায় সমস্যা? আপনি একজন মেয়ে মানুষ, আমিও একজন মেয়ে মানুষ। একজন মেয়ে মানুষের বাচ্চার মা আর একজন মেয়ে মানুষ কিভাবে হয়? আমি আপনাকে বুঝিয়ে বলতেছি, আমি হচ্ছে আপনার বাচ্চার সারোগেসি মাদার। আপনার হাজব্যান্ড কয়েক মাস আগে আমার বাসায় গিয়েছিল। আচ্ছা, আপনি প্রস্তুত তো আমাদের বাচ্চার মা হওয়ার জন্য? হ্যাঁ, আমি প্রস্তুত। বাট আপনি বাচ্চার কথা এখানে বলতে এসেছেন, আপনার ওয়াইফ কোথায়? অ্যাকচুয়ালি আমার ওয়াইফ চাচ্ছে একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিতে, কিন্তু তার আগে আমরা চাচ্ছি যাতে আমাদের একটা নিজেদের বাচ্চা হয়। সেই জন্য আমরা হসপিটালে গিয়েছিলাম কিছু টেস্ট করানোর জন্য, আর ওইখান থেকে জানতে পারলাম যে আপনার হাজব্যান্ড কখনো বাবা হতে পারবে না। তাই আপনার সাথে যোগাযোগ করতে আসলাম। বাই দ্য ওয়ে, আপনি কি চান না মা হতে? হ্যাঁ, আমি মা হতে চাই। আর সত্যি কথা বলতে কি, একটা নারী তখনই সফল যখন সে মা হতে পারে। আর আমি তো মা হতে পারবো। আর মা হওয়ার অনেকগুলো রিজনও আছে আমার। আমার বাচ্চা অনেক ভালো লাগে, বাচ্চাদেরকে আমি অনেক পছন্দ করি। আমি যখন কোথাও যাই, আমার আশেপাশে যখন বাচ্চা খেলা করে, বিশ্বাস করুন আমার এত ভালো লাগে, তখন শুধু একটাই আফসোস হয়, কেন যে আমার বাচ্চা হচ্ছে না। আর আপনি তো আমার সম্পর্কে সব কিছুই জানেন, কেন বাচ্চা হচ্ছে না। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি আপনার বাচ্চার সারোগেসি মা হব। তাহলে তো হয়েই গেল। তাহলে আপনি হচ্ছেন আমাদের বাচ্চার সারোগেসি মাদার। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, শিওর, বলেন। আমি যদি আপনার বাচ্চার সারোগেসি মা হই, তাহলে তো আমার বাচ্চার প্রতি একটু দুর্বলতা থাকতেই পারে। আমি যদি মাঝে মাঝে, ধরুন যে এই 1 সপ্তাহ 15 দিন পর গিয়ে বাচ্চার সাথে দেখা করি, কথা বলি, তাহলে কি আপনাদের কোনো প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম হবে না। আপনার যখন ইচ্ছে হবে আপনি তখনই যাবেন, কারণ ওই বাচ্চার প্রতি আপনারও তো একটা অধিকার আছে। তবে তার আগে আপনার আর আমার ডিলটা ডান করতে হবে, কারণ আমি যেন আমার ওয়াইফকে একটা সারপ্রাইজ দিতে পারি। আর হ্যাঁ, আপনার আর আমার এই বিষয়টা আপাতত গোপন থাক, এটা যাতে কেউ না জানে। ওকে, ঠিক আছে। বেবি, আমি চলে এসেছি। হাই, কি ব্যাপার? তুই প্রেগনেন্ট কেন? প্রেগনেন্ট কিভাবে হলে? সারোগেসি করে। হোয়াট? সারোগেসি মানে? আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি তো কখনোই বাবা হতে পারবে না, কিন্তু আমি তো মা হতে পারবো। আর আমি তো মা হতে চাই, এর জন্য আমি একজনের সাথে ডিল করেছি, সারোগেসি করে মাদার হব। হাই, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি এলাকার বাইরে থাকি দেখে তুমি তোমার ইচ্ছা মতো ডিসিশন নেবে? তোমার যা ইচ্ছা হবে তুমি সেটাই করবে? হাই, তুমি কি ভেবেছো তুমি তোমার এই বাচ্চা পেটে নিয়ে আমার সামনে দিয়ে ঘুরবে আর আমাকে বোঝাবে আমি কোনোদিনও বাচ্চার বাবা হতে পারবো না, আর আমি এটা মেনে নেবো, তাই না? কোনো দিনও সম্ভব না। শোনো, তোমাকে আমি ভালোই ভালোই বলছি, তুমি এই বাচ্চা নষ্ট করে ফেলো। বাসার, তুমি এগুলো কি বলতেছো? বাচ্চা নষ্ট করো মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো, মাথা আমার নষ্ট হয়ে যায়নি, আমার মাথা ঠিক আছে, মাথা নষ্ট হয়েছে তোমার। শোনো, তোমাকে আমি দুটো অপশন দেব। এক, হয় তুমি তোমার এই বাচ্চা নষ্ট করে ফেলবে, তা না হলে তোমার এই বাচ্চা নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবে। বাসার, তুমি কিন্তু পাগলামি করতেছো, দয়া করে তুমি এই পাগলামিগুলো বন্ধ করো। শোনো, পাগলামি আমি করছি না, পাগলামি তুমি করছো। পাগলামির একটা লিমিট থাকে, তুমি সবকিছু তোমার মতো ডিসিশন নিলে হবে না, আমাকে জিজ্ঞাসা করতে হবে। তুমি এক্ষুনি এই বাচ্চা নষ্ট করে ফেলবে। না, আমি এই বাচ্চা নষ্ট করব না। তুই এই বাচ্চা নষ্ট করবি না, তাই না? ঠিক আছে, তুই থাক তোর বাচ্চা নিয়ে, আমি এখান থেকে চলে যাব। আর বাচ্চা, আপনি তো সবকিছুই শুনলেন, আমাকে একটু সাহায্য করুন। আর এই বাচ্চা তো কয়েক মাসের মধ্যেই হয়ে যাবে, তখন তো আপনাদের বাচ্চা আপনারাই রাখবেন। এখন তো আমাকে একটু নিরাপদে থাকতে হবে, আর তা না হলে তো আমি এই বাচ্চাকে এই পৃথিবীর আলো দেখাতে পারবো না। আমাকে একটু সাহায্য করুন, আপনারা আমাকে এই বাসায় একটু থাকতে দিন। আপনি কোনো টেনশন করবেন না। আর আপনি এইভাবে কেন বলছেন? আপনি যেহেতু
আমাদের সন্তানের মা অবশ্যই আপনার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আপনি এখন থেকে আমাদের সাথে এই বাসাতেই থাকবেন। আপনার যত প্রকারের কেয়ার লাগে, যত হেল্প লাগে, সব কিছু আমি করব। একজন মানুষ যেভাবে গর্ভবতী মানুষকে সাহায্য করে, আমি সেমভাবে আপনাকে দেখাশোনা করব। ভিতরে আসুন। আরে হ্যাঁ হ্যাঁ আসতেছি, একটু ওয়েট করো না। এই তো ভিক্ষা দিয়েই তো আসতেছি। কি ব্যাপার, ম্যাডাম আমার এতগুলো টাকা দিল? আমার মনে হয় কি ম্যাডাম টাকাগুলো আমার ভুল করে দিছে। ম্যাডাম, কি হয়েছে? আর কি লাগবে? ম্যাডাম টাকা। এখন আবার টাকাও চাই? চাল দিছি মন ভরে নাই? আচ্ছা তোমরা এমন কেন? তোমাদেরকে ভিক্ষা দেয়া হয় তারপর তোমাদের মন ভরে না? ও এখন চাউল দিছি, এখন তুমি চাইতেছো কি আমি যেন তোমাকে আরো অনেকগুলো টাকা দেই? ম্যাডাম আপনি আমার কথাটা একটু শুনেন। এই কি শুনবো তোমার কথা আমি? কি বলবে তুমি? তুমি তো এই কথাই বলবে, ম্যাডাম আমাকে কিছু টাকা ভিক্ষা দেন, আমার বাবা অসুস্থ না, তোমার মা অসুস্থ না, তোমার বাচ্চা অসুস্থ, এগুলোই তো বলবা। তোমার এসব কথা না আমি ভুলতেছি না। তোমার মতো মেয়েকে আমার ভিক্ষা দেওয়া ভুলে গেছে বাবা। তুমি এখান থেকে যাও তো যাও। কি ব্যাপার এখনো কেন দাঁড়িয়ে আছো? যাও বলছি যাও। ঠেটার মতো দাঁড়িয়ে আছে ফালতু একটা মেয়ে মানুষ। আরে কি ব্যাপার, তুমি চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? এই যে দেখো না, এই যে এই মেয়েটাকে না আমি চাল ভিক্ষা দিয়েছি, এখন আবার ও আমার কাছে টাকা চাইতেছে। আচ্ছা তুমি তো জানো ভালো করে আমি কোনোদিনও কাউকে টাকা ভিক্ষা দিই না, তো তারপরও ওকে দেখে না আমার একটু মায়া হয়েছে। ভাবলাম যে না কিছু চাল ভিক্ষা দিয়ে দিই, অন্তত পক্ষে এক বেলা তো গলা ভাত রান্না করে খেতে পারবে। কিন্তু না, এই মেয়েটা তো খুব লোভী। যেই আমি চাল দিছি এখন আমার টাকা চাইতেছে। কি করা উচিত বলো তোমাকে? আচ্ছা বাদ দাও, এই তুমি যাও এখান থেকে। এই কি বাদ দিব? হ্যাঁ, একটা অপরিচিত মেয়ে এসে আমার সাথে তর্ক করতেছে, আমার কাছে টাকা চাইতেছে, আর তুমি বলতেছে বাদ দাও না। কি ব্যাপারে, মেয়ের প্রতি কি দুর্বলতা বেড়ে গেছে নাকি? হ্যাঁ স্যার আপনি ম্যাডাম রে একটা বারের লাগে আমার একটু কথা শুনতে কর না। এই তোর কথা কি শুনবে? হ্যাঁ আমার স্বামী আমার কথা শুনবে, তোর কোনো কথা শুনবি না। তুই এখনো দাঁড়িয়ে আছিস এখানে? যাবি এখান থেকে? যাবি? আরে ও কি বলছো, ওর কথাটা তো একটু শোনো। ও আচ্ছা, এখন বউয়ের থেকে এই মেয়ের প্রতি দরদ একদম মুতলা উঠছে না? তোমার দরদ আমি দেখাচ্ছি। রুমে চলো বলছি, চলো। এই আমি কি যাও, করলাম? চলো। ম্যাডাম তো চলে গেল, এখন আমি এই টাকাগুলো কি করুম? একটা কাজ করি, টাকাগুলো আমি বাড়িতে নিয়ে যাই। ম্যাডামের মনে হয় টাকাগুলো লাগবে না। ম্যাডামকে তো দেখে মনে হইতেছে অনেক টাকা পয়সা আছে, আর এই টাকাগুলো মনে হয় আল্লাহ আমার লেগে পাঠাইছে। হয়েছে আমার সামনে অনেক বড় বিপদ, এর লেগে মনে হয় আল্লাহ পাঠাইছে। আমি এই টাকাগুলো বাড়িতে নিয়ে যাই। তানহা, ওমা তানহা, বুঝলাম না ওই মেয়েটারে এতগুলো টাকা দিয়ে দিল কেন? তানহা, তানহা। কি ব্যাপার চাচি, কি হয়েছে? মানে ওই মেয়েটাকে তুমি এতগুলো টাকা দিলা কিসের জন্যে? তানহা, আন্টি এসব কি বলছে? তার মানে তুমি ওই মেয়েটাকে চাল ভিক্ষা দাওনি, তুমি ওকে টাকা দিয়েছো? আরে তুমি ওকে এতগুলো টাকা কেন দিয়েছো? আমাকে না জিজ্ঞাসা করে, আমাকে না বলে তুমি টাকাগুলো ওকে দিয়ে দিয়েছো, কিন্তু কেন? বাবা তুমি একটু থামো। আমি বলি কি, এরকম রাগারাগি না করে ঠান্ডা মাথায় ওকে জিজ্ঞেস করো আসলে টাকাগুলো কি ও ইচ্ছে করে দিছে নাকি এর ভিতরে কোনো কারণ আছে। মা তানহা, একটু খুলে বল না, এই টাকা দেওয়ার পিছনে কি কোনো কারণ আছে? আমি সব কিছু বলতেছি শোনো। আমি সকালে যখন বাবুকে স্কুলে দিয়ে বাসায় ফিরতেছিলাম তখন দেখলাম সকাল থেকে সারাটা দিন ভিক্ষা করলাম, কেউ একটা টাকা ভিক্ষা দিল না। কেমনে আমি এতগুলো টাকা জোগাড় করুম, আর কেমনে আমি আমার স্বামীর চিকিৎসা করাম? 3 লাখ টাকা লাগবে আমার স্বামীর চিকিৎসা করাইতে। এতগুলো টাকা আমারে কে দিব? আমার স্বামীরে মনে হয় আমি আর বাঁচাইতে পারব না। আহারে ওই মেয়েটা বসে কিভাবে কান্না করতেছে। আমি যদি ওকে একটু সাহায্য করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু কিভাবে সাহায্য করব আমি? পাইছি, যাই মানুষের দৌড়ে দৌড়ে যাই চাল চাই, কেউ না কেউ তো এক মুঠো চাল দিব। কেউ যদি কয়টা চাল দেয় তাহলে বাসায় এনে রান্না করুন। শুনলে তো আমার না ওর ওই কথাগুলো শুনে অনেক কষ্ট লেগেছে, কিন্তু ওকে না আমি কিভাবে সাহায্য করব ভেবেই পাচ্ছিলাম না। কিন্তু তারপর দেখলাম ও আমার বাড়িতে ভিক্ষা চাওয়ার জন্য আসছে, তাই তো বুদ্ধি করে চালের বদলে টাকা দিয়ে দিয়েছি। প্লিজ তুমি আমার উপর রাগ করো না, আমি তোমার টাকাগুলো তোমাকে না জিজ্ঞাসা করে একজনকে দিয়ে দিয়েছি। তুমি খুব ভালো একটা কাজ করেছো। আসলে
আমরা মানুষ হিসেবে মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে আমরা কিসের মানুষ বলো? যদি ওর স্বামী অসুস্থ, টাকাগুলো না পেলে ওর স্বামীকে সুস্থ করাতে পারতো না, চিকিৎসা করতে পারতো না। তুমি খুব ভালো কাজ করেছো ওকে টাকাগুলো দিয়ে। এখন চলো ভেতর চলো। মারে, তুই যে এত বড় মনে মানুষ সেটা আজকে না বললে আর নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তোরা ভালো থাক, সুখে থাক। আচ্ছা বাবা, তাহলে এখন আমি আসি। ঠিক আছে আম্মা। ও বাবা, আমার দিকে তাকিয়ে দেখো, তোমার মেয়ে বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছে। তুই তো বাবা স্বপ্ন নষ্ট করিস না মা। তুই যা। আমি আমার বাবার লাশ রেখে আসছি পরীক্ষা দিতে। হোয়াট? বাবার লাশ রেখে চলে এসেছেন মানে? এই দাঁড়ান, কই যাচ্ছেন আপনি? ভাইজান, ভাইজান দয়া করে আমার পরীক্ষাটা দিতে দিন, আমার পরীক্ষাটা দেওয়া খুবই দরকার। 40 মিনিট লেট হয়ে গেছে, আপনি ভিতর ঢুকতে পারবেন না। ভাইজান আমি জানি যে আমার 40 মিনিট লেট হয়েছে, তারপর আমার উপরে একটু দয়া করুন ভাইজান, আমার এই পরীক্ষাটা দিতে দিন। আপনি যদি আমার পরীক্ষাটা দিতে না দেন তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব একেবারে। আরে এই বছর দিতে পারেন নাই তো কি হয়েছে, পরের বছর দিবেন। ভাইজান, ভাইজান প্লিজ আপনার ছোট বোন মনে করে আমার একটু দয়া করুন। আপনি যদি আজকে আমার পরীক্ষাটা দিতে না দেন আমার সুইসাইড ছাড়া আর কোনো উপায় থাকবে না ভাইজান, প্লিজ। দেখুন, আমি এখানে সামান্য দারোয়ানের চাকরি করি, এখানে আমার কিছু করার নেই। কি ব্যাপার ফরহাদ সাহেব, এখানে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? কি হচ্ছে? দেখুন না স্যার, অলরেডি পরীক্ষা 40 মিনিট আগে শুরু হয়ে গেছে, এখন উনি আসছে পরীক্ষা দিতে। স্যার, স্যার প্লিজ আমার উপর একটু দয়া করুন। স্যার এই পরীক্ষাটা আমার দেওয়া খুবই জরুরি, খুবই দরকার। আরে পরীক্ষা তো শুরু হয়ে গেছে 40 মিনিট আগে, আপনি তো চাইলেও এখন পরীক্ষা দিতে যেতে পারবেন না। স্যার আমি জানি যে আমি লেট করে আসছি, তারপরও আমাকে পরীক্ষাটা দিতে দিন। এই পরীক্ষাটা নিয়ে আমার মা বাবার অনেক স্বপ্ন। আমার বাবার স্বপ্ন কি জানেন? আমার বাবার স্বপ্ন আমি একদিন বিসিএস ক্যাডার হব, আর আমার বাবার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। আরে সব ঠিক আছে, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? তাছাড়া আপনার হাতে এখনো অনেক সময় আছে, এই বছর না দিতে পারেন আপনি পরের বছর পরীক্ষা দিবেন। না না স্যার, পরের বছর দিলে হবে না, আমার এই বছরে দিতে হবে, এমনকি আজকেই দিতে হবে। কারণ আমার বাবারও অনেক স্বপ্ন আমাকে নিয়ে, যে আমি এই পরীক্ষাটা দিব, আমি বিসিএস ক্যাডার হব। আমার বাবা আর স্যার বেঁচে নেই, আমি আমার বাবার লাশ রেখে আসছি পরীক্ষা দিতে। হোয়াট? বাবার লাশ রেখে চলে এসেছেন মানে? মানে শুনবেন? তাহলে শুনুন। বাবা দেখো, তোমার মেয়ে আজকে পরীক্ষা দিতে যাচ্ছে, তোমার সেই স্বপ্নের বিসিএস পরীক্ষা। বাবা তুমি না একদিন আমাকে বলেছিলে যে মা তুই অনেক বড় হবি, তুই একদিন বিসিএস ক্যাডার হবি। দেখো বাবা, আজকে তোমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বাবা তুমি আমার জন্য দোয়া করবে না? বাবা তুমি আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। ও বাবা, আমার দিকে তাকিয়ে দেখো, তোমার মেয়ে বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছে। বাবা তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার জন্য দোয়া করবে না? আমাকে দোয়া করে দিবে না? বাবা তুমি যদি দোয়া করে না দাও আমি তো পরীক্ষায় ভালো করতে পারবো না। বাবা ও বাবা, বাবা কথা বলো। তোর বাবার কখনো কথা বলবো না। তোর বাবা তোরে এদিন করে বাইরে চলে গেছে, কিন্তু হ্যাঁ তুই তো জানোস তার অনেক বড় একটা স্বপ্ন ছিল, তুই বিসিএস পরীক্ষা দিবি, বিসিএস ক্যাডার হবি, ভালো কিছু করবি। আমি চাই তোর বাবার মনের আশা তুই পূরণ কর। তোর বাবার স্বপ্ন আমার স্বপ্ন না। বলো না আমার বাবা
পরীক্ষার সময় হয়ে গেছে, তুই পরীক্ষা দিতে যা। তোর বাবা দান কাপড়ের ব্যবস্থা আমরাই করব। তুই তোর বাবার স্বপ্ন নষ্ট করিস না মা। ওঠ, তুই যা। যে যাওয়া সে তো চলেই গেছে, তুই যা। আমার বাবার স্বপ্ন আমার পূরণ করতেই হবে। আমার বাবার দাফন কাফনের আগে আমার পরীক্ষা দিতে হবে, যাতে আমার বাবা দেখে যেতে পারে যে তার মেয়ে বিসিএস পরীক্ষা দিয়েছে, তার মেয়ে পরীক্ষা দিয়েছে। সাব্বির সাহেব, এটা আমি আমার জীবনের প্রথম একটা ঘটনা শুনলাম যে মেয়েকে না তার বাবার লাশ রেখে পরীক্ষা দিতে এসেছে। সাব্বির সাহেব, আপনি ওনার পরীক্ষার ব্যবস্থা করুন। কিন্তু স্যার 1 ঘন্টা লেট হয়ে গেছে, এখন তো চাইলেও পরীক্ষার ব্যবস্থা করা যাবে না। সেটা আমি বুঝবো, আপনি জাস্ট পরীক্ষার ব্যবস্থা করুন। আরও 3 ঘন্টা পরীক্ষা দেবে, ওর পরীক্ষা হবে 3 ঘন্টা। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর পরীক্ষা নেব, আপনি জাস্ট পরীক্ষার ব্যবস্থাটা করুন। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করব। কিরে মা, কেমন আছিস? এই তো মা, ভালো আছি। কি রে, কেমন আছিস তুই? এই তো আপু, ভালো আছি। দাঁড়া, তোর দুলাভাইকে ডাকি। এই বাসার, এদিকে আসো, দেখো কে এসেছে। কি ব্যাপার, এত চিল্লাচ্ছ কেন? তোমার মা আর বোন আসছে, ওদের নাস্তা পানি খাওয়া বিদায় করো। ওদেরকে আমি পূজা করবো এখানে এসে। আজব তো, তুমি এভাবে কেন কথা বলতেছো? আমার মা আর বোন আসছে অনেকদিন পরে, আমার মাকে তুমি সালাম করো। তোমার মাকে আমি সালাম করব? তোমার মাকে পারলে তুমি সালাম করো, আমি কেন সালাম করব? শোনো, আমার বাসায় আসতে গেলে না আমার পারমিশন নিয়ে তারপর এখানে ঢুকতে বলবে, তাছাড়া যেন ওরা আমার বাসায় কোনোভাবে না ঢোকে। বাসার, আমার মা বোনের যখন মন চাইবে তখন এই বাড়িতে আসবে। তুমি কিন্তু আমার মা আর বোনকে অপমান করতেছো। বাসার, কি বাসার কি কি কইতাছেন আপনি? ভাইয়া না, অনেক হয়েছে। এতক্ষণ যাবত আপনি আমাকে আর মাকে অনেক অপমান করেছেন। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুই থাম। আচ্ছা বাবা, একটা কথা বলবে? কখনো তো আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার তুমি করনি, আজকে হঠাৎ আমাদের সাথে এত খারাপ ব্যবহার কেন করছো? এর কারণটা কি একটু খুলে বলবে? খুলে বলবো, তাই না? শোনেন তাহলে, এই যে আপনার মেয়েকে দেখছেন না, আপনার মেয়ে দিনের পর দিন আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে, আমার মা বাবার সাথে নিয়মিত টর্চার করে যাচ্ছে। আপনার সাথে, আপনার মেয়ের সাথে আজকে যে ব্যবহারটা আমি করলাম, সেই ব্যবহারটা আপনার মেয়ে দিনের পর দিন আমার মা বাবার সাথে করে যাচ্ছে। আজকে আপনার আর আপনার মেয়ের যেমন খারাপ লেগেছে, ওর যেমন খারাপ লেগেছে, ঠিক তেমন খারাপ আমার মা বাবার লাগে, আমার লাগে। আজকে আমি সেজন্য আপনাদের সাথে খারাপ ব্যবহার করলাম, যাতে আপনার মেয়ে বুঝতে পারে যে একজন সন্তানের সামনে তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে কেমন লাগে। আর ওকে যে একটা থাপ্পড় মেরেছি না, এই থাপ্পড়টা আমার আরো আগে মারার দরকার ছিল। এই থাপ্পড়ের আওয়াজটা আরো আগে আপনাদের কানে পৌঁছানোর দরকার ছিল, কিন্তু সেটা আমি করতে পারি সময়ের অভাবে। আজকে করে দেখিয়ে দিলাম। না, আমার মেয়ে যেগুলো করেছে সত্যি খুব অন্যায় করেছে। তানহা, তুই এটা কিভাবে করতে পারলি? আরে তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি, বড় করেছে কি এই জন্যে? আসলে কি জানোস, তোদের মেয়েদের একটাই ভুল, তোরা শ্বশুর শাশুড়িকে কখনোই আপন ভাবতে পারিস না। আরে বিয়ের পরে শ্বশুর শাশুড়ি তো আপন, যতদিন তুই আমার ঘরে ছিলি ততদিন আমি তোর আপন ছিলাম, কিন্তু বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হয়, তুই জানিস না? আজকে তোর কারণে, শুধুমাত্র তোর কারণে জামাই বাবাজি আমাদের এত অপমান করতে সাহস পেল। তাছাড়া কখনো তো সে আমাদের একটাও কটু কথা বলেনি, আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। আম্মা, আমি দুঃখিত। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি ইচ্ছে করে আপনাদের সাথে খারাপ ব্যবহার করিনি, আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি, যাতে করে আপনার গুণধর মেয়ে বুঝতে পারে কারোর সন্তানের সামনে তার মা বাবাকে কষ্ট দিলে সন্তানের কেমন লাগে। আপনার মেয়েকে আমি এই শিক্ষাটা দেওয়ার জন্য আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি, তাই দয়া করে বলছি আমাকে মাফ করে দিবেন। আমার কথায় কিচ্ছু মনে করবেন না, আমি আপনাদের সাথে ইচ্ছে করে খারাপ ব্যবহার করিনি। না বাবা, তুমি ঠিক কাজই করেছো। তুমি যদি এটা আমাদের সাথে না করতে, তাহলে আমার মেয়ে কোনো দিনই তার ভুলটা বুঝতে পারতো না। ভাইয়া, আই এম সরি। আমি তোমাকে ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তুমি তোমার শিক্ষা ভুলে গেছো, কিন্তু এখানে যে শিক্ষা অন্য কেউ ভুলে গেছে সেটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। মা, তুমি তোমার মেয়েকে এজন্য লেখাপড়া করিয়েছো? যাই হোক, আমরা ভাইয়ার আপনার বাসায় আসবো না। আমরা এই বাড়িতে সেই দিনই আসবো
যেই দিন তুই এই পরিবার আর তোর শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে পারবি। মা চলো। চল। বাসা, আই এম সরি। আমি তোমার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেছি। ওনাদেরকে কখনোই আমি সহ্য করতে পারিনি। সবসময় ওনাদেরকে আমি পর ভেবে এসেছি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আজকে আমি তোমাদের কথা শুনে বুঝতে পেরেছি শ্বশুর শাশুড়ি কখনো পর হয় না। শ্বশুর শাশুড়ি হলো আসল মা বাবা, কারণ সারা জীবন তো তাদের সাথে সময় কাটাতে হয়। আর আমি আর কোনোদিনই আমার করবো না, আমাকে মাফ করে দাও। তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারো তাহলে ভালো, আর যদি বুঝতে না পারো তাহলে তোমার কপালে অনেক খারাপই আছে। আর মনে রেখো, এটাই তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আমার মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করবে আর সেটা আমি সহ্য করব, এমন ছেলে আমি না। আমার মা বাবার সাথে যতদিন তুমি ভালো থাকবে ততদিন তুমি আমার কাছে ভালো থাকবে। আর যদি আমার মা বাবার সাথে ফার্দার কখনো খারাপ ব্যবহার করেছো, তোমার হাতে আমি ডিভোর্স লেটার ধরিয়ে দেবো। এই ছোট লোকের বাচ্চা, ওকে আমি দেখছি। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার সামনে আমার স্টাফের গায়ে হাত দিস? এই ছোট লোকের বাচ্চা, যা গিয়ে বশির সাহেবকে ডেকে নিয়ে আয়। ম্যাডাম, কি বলবেন আমাকে বলুন, কোনো সমস্যা নেই। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমাকে প্রশ্ন করতেছিস? আমি তোকে বলবো না? তুই কে রে? তুই হচ্ছিস এই বাড়ির চাকর, তোকে কেন আমি সব কথা বলতে যাব? তোকে যেটা বলেছি তুই সেটা কর। তুই গিয়ে তোর মালিককে ডেকে নিয়ে যা। ম্যাডাম কি বলো শুনোস নাই? তুই এখন যা মালিককে ডেকে নিয়ে যা। ম্যাডাম, আপনি এটা কি কইতেছেন? আপনি যার সাথে কথা কইতেছেন উনিই বসেছে। ম্যাডাম, আমি এসব কি শুনছি? এক পাগলের সাথে কথা বলতে না বলতে আরেক পাগল এসে হাজির। এ তো দেখি পাগলের কারখানা একটা। একে বললাম মালিককে ডেকে নিয়ে আসতে, এ কি করলো? হা করে আমাদের মুখের দিকে তাকায় আছে। আবার আরেকজন এসে বলতেছে কি উনি নাকি এখানকার মালিক। এটা কি বলে ম্যাডাম বলেন তো? আমার মনে হয় কি এরা দুইজন বাপ ছেলে, বুঝছেন? ওই যে মালিক সাজার অভিনয় করতেছে, নিজেকে মালিক সাজলে কেমন লাগে সেটা দেখতেছে, বুঝেন নাই? আরে আজব তো, আমি কিছুই বুঝতেছি না। আপনারা আমাদের সাথে তো খারাপ ব্যবহার করছেন কেন? আপনারা আমাকে বলেছেন যে বশির চৌধুরীকে ডেকে দিতে। আমি সুন্দর মতো আপনাদেরকে বললাম যে আমাকে বলুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা সেটা না করে আমার সাথে মিসবিহেভ করছেন। আমার সাথে এত ব্যাড বিহেভ কেন করছেন? আমি কি করেছি? আপনারা আমাকে বলুন। এই চুপ থাক। ম্যাডাম দেখছেন আবার মুখে মুখে তর্ক করতেছে কেমন? আরে বাবা, চাকরের বাচ্চা তো দেখি আবার ইংলিশও মারে মাঝে মধ্যে। ম্যাডাম আপনি একটু দাঁড়ান, এইসব চাকররে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে, ওকে আমি দেখছি। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার সামনে আমার স্টাফের গায়ে হাত দিস? এতক্ষণ যাবত আমি চুপ করেছিলাম, কারণ তোর মতো লেবারের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। কিন্তু তুই তো চুপ করে নেই। তোর সাহস কি করে হলো তুই আমার স্টাফের গায়ে হাত দিস? এই, তোর লেভেল আর আমাদের লেভেলের সাথে যায়? তুই কি করে পারলি আমার স্টাফের গায়ে হাত দিতে? তুই হচ্ছিস একজন কামলা। তোর ব্যবস্থা তো আজকে আমি করেই ছাড়বো। তার আগে বশির সাহেবের সাথে কথা বলি। বশির সাহেবকে বলবো সে কি রকমের কামলা রেখেছে বাড়িতে, যে মানুষজন আসলে তাদেরকে সম্মান করতে পারে না। যা বশির সাহেবকে ডেকে নিয়ে আয়। কোন বশির সাহেবকে খুঁজছেন? বশির সাহেব তো আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। এটাই আমার ছেলে। সরি টু সে ম্যাম, আমি আপনার কথা বুঝতে পারলাম না। এই কামলাটা বশির সাহেব? বশির সাহেব এভাবে থাকে? ম্যাম সরি, কিছু মনে করবেন না। আপনার মনে হয় ভুল হচ্ছে। এই কামলা আপনার ছেলে হতে পারে না। শ্যাট আপ। আপনাদের সাথে কি আমার ফান করার সম্পর্ক যে আমি ফান করব? ওই আমার সন্তান বশির সাহেব। আর একটা কথা বলি, এই কোম্পানি এবং বাড়ির মালিক যে কিনা সিগনেচার না করলে ডিল পাস হয় না। আমার মা একদম ঠিক কথা বলেছে। মা, ওরা এত সময় বুঝতে পারেনি, আমি ওদেরকে বুঝিয়ে বলছি। আজকে আপনাদের সাথে আমার একটা ডিলের কথা ছিল। আপনাদের সাথে ডিলটা আজকে ফাইনাল করতাম। আর আপনাদের ডিলটা ফাইনাল করার জন্যই আমার মা আপনাদেরকে আজকে আমার বাসায় ডেকেছে। আপনারা কি করলেন? আমার বাসায় ঢুকে আমার সাথে মিসবিহেভ করলেন, এমনকি আমার গালে থাপ্পড় পর্যন্ত বসিয়ে দিলেন। আমিও আপনার স্টাফের গালে থাপ্পড় বসিয়ে দিয়েছি। দেখুন, আপনাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি বশির সাহেব, তো আমার কোনো কথাই আপনারা শুনতে চাচ্ছিলেন না। আপনারা এমন কেন করতেছিলেন সেটাও আমি জানি। আমার এই পোশাক দেখে আমার মা
আজকে আপনাদেরকে এখানে ডেকেছিল শুধুমাত্র ডিলটা ফাইনাল করার জন্য। কারণ আমি কোনো ডিলে সিগনেচার করলে আমার মা সেটা আগে দেখে, আমার মাকে আগে দেখাই, তারপরে আমি ডিলটা ফাইনাল করি, ডিলে সিগনেচার করি। আপনি সেটা বুঝতেই চাননি। অবশ্য আপনাদের সাথে এই কাজটা করা আমার একদমই উচিত হবে না। আপনাদের সাথে আমি ডিলটা ফাইনাল করব না। আপনাদের যে ব্যবহারটা আমি দেখেছি তাতে করে আমার মনে হচ্ছে আপনারা মানুষকে মানুষ বলে মনে করেন না, বিশেষ করে যারা গরিব মানুষ। মা, এনাদের সাথে কোনো ডিল আমরা করছি না, এনাদেরকে এখান থেকে চলে যেতে বলো। লিভ লিভ। এই যে সোনার চান পিতলা গুগু, হ্যাঁ সংসারে কাজকর্ম বাদ দিয়ে টিভি দেখলে চলবে? সংসারের কাজগুলো কে করবে? এখানে বসে বসে যে টিভি দেখতেছিস, রান্না বান্নাগুলো কে করবে? আমি করব? মা, আমি তো রান্না বান্না করে রেখেছি। রান্না শেষ বলে তো এখানে বসে একটু টিভি দেখতেছিলাম। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া, তর্ক করে সারা মিটিয়ে দিচ্ছি। দেখ কেমন লাগে। আমার সাথে আর কখনো তর্ক করতে আসবি? হ্যাঁ, করবি তর্ক? এখন তো তোর হাতে ছাকা দিলাম, মুখে ছাকা দেওয়া তোর উচিত ছিল, কারণ তুই আমার সাথে তর্ক করিস। কিন্তু মুখে ছাকা দিলে লোকজন সব বলবে কি ব্যাপার, মেয়েটার মুখ পুড়লো কি করে। এই জন্য তোকে মুখে ছাকা আমি দিলাম না, দিলাম হাতে ছাকা। কিন্তু ভবিষ্যতে তুই যদি আমার সাথে মুখে মুখে তর্ক করিস না, তোর এই খুঁটি দিয়ে আমি মুখেই ছাকা দেবো, মনে রাখিস। কি ব্যাপার মা, অনেক সময় শুনছি তোমরা ঝগড়াঝাটি করছো, কি হয়েছে? চিল্লাচিল্লি করবো না কি করব? রান্না করতে করতে এই খুন্তিটা নিয়ে এখানে এসে বসে বসে টিভি দেখছে। খুন্তিটা যে গরম তা সেটা মাথায়ই ছিল না, ফট করে হাতে লাগাইছে, দেখ কতখানি হাত পুড়িয়ে ফেলছে। এই জন্য চিল্লাচিল্লি করতেছে আর আমি বকাবকি করতেছি। বল বাবা, এতখানি হাত পুড়েছে তাহলে খারাপ লাগবে না? আচ্ছা শোনো, তোমার হাত অনেকখানি পুড়ে গেছে, তোমাকে হসপিটালে নিতে হবে, চলো আমার সাথে হসপিটালে। কেন বাবা, হাত পোড়ার জন্য হসপিটালে নিতে হবে কেন? আমি আছি না, হ্যাঁ আমি এই হাতে মলম লাগিয়ে দিব। তুই কোনো চিন্তা করিস না, তুই অফিসে যা। মা, তুমি কি একা একা সব কাজ করতে পারবে? তার থেকে বরং আমি নিয়ে যাই। কেন পারবো না? আমি বুঝি তোদের সংসার সামলাইনি? সবই তো সামলাইছি। এখন সামান্য হাত পুড়ে গেছে, এই জন্য কোথায় কী করতে হবে আমি তো ভালো করে জানি। তুই কোনো চিন্তা করিস না। আর দেখ, মেয়েটার জন্য আমারও খুব কষ্ট হচ্ছে, কতখানি হাত পুড়িয়ে ফেলেছে। বাবা তুই যা, তুই চিন্তা করিস না, আমি ঠিক মতো মলম লাগিয়ে দেব। ঠিক আছে। কি ব্যাপার, হ্যাঁ সুযোগ খুঁজছিলি কিভাবে আমার ছেলেকে সত্যি কথাটা বলা যায়, আমি বুঝতে পারি না। শোন, এই কথা যদি ভুলে ভালো আমার ছেলে জানতে পারে না, তাহলে আজকে তো তোর হাতে ছ্যাঁকা দিয়েছি, দুদিন পরে তোর মুখে ছ্যাঁকা দেব। আর তাতেও যদি কাজ না হয়, জিহ্বাটা টান দিয়ে এনে কেচি দিয়ে ক্যাচ করে কেটে দেব, যাতে ভবিষ্যতে তুই কথা বলতে না পারিস। না না মা, আমি আপনার ছেলেকে কিছুই বলবো না। আপনি যা বলবেন আমি তাই করবো। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিস, যদি বলিস না আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। কিরে নবাবের বেটি, হ্যাঁ এই যে গোসলখানায় বালতির ভিতরে কাপড় চোপড় ভিজিয়ে রাখছি, ওগুলো খাসবি কখন আর শুকাবে কখন? মা, আমার হাতটা তো পুড়ে গেছে, এখন যদি আমি জামা কাপড় ধুতে যাই তাহলে হাতের মধ্যে অনেক জ্বালা পোড়া করবে। আমি আপনার জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিই। ইস, হাত পুড়ে গেছে, জ্বালা পোড়া করবে। এই আজকের খাবারটা যদি তোকে আমি কালকে খেতে দেই, আজকে উপোস করে থাকতে হবে না, কষ্ট হবে না? তা আমার কাপড় চোপড় আমি আজকে ভিজিয়েছি, অতএব আজকেই খাসতে হবে। যা, ওঠ ওঠ বলছি, ওঠ। কি ব্যাপার, তোর হাতে আংটি কিসের? আংটি কোথায় পেলি? এই আংটি আপনার ছেলে আমাকে বার্থডেতে গিফট করেছিল। ও তাই তো বলি, আমার ছেলে কেন ঠিক মতো আমার কথা বিশ্বাস করে না, আমার সাথে ঠিক মতো কথা বলে না। হ্যাঁ, এই আমার ছেলেকে জাদু করছিস? হ্যাঁ, বড় বড় মাছের মাথা খাওয়াই ভুলাই রাখছিস, আমি ভালো করে জানি। দে আংটি, দে আংটি দে বলছি। না, আমি এই আংটি আপনাকে দিব না, আমার হাজবেন্ড আমাকে এটা গিফট করছে। চলুন। ও আংটি দিবি না? দাঁড়া, আমার ছেলেকে কিভাবে আমার বশে আনতে হয় সেটা আমি ভালো করেই জানি, আর তোকে কিভাবে খারাপ বানাতে হয় সেটাও আমি জানি। হ্যালো,
আরে বাসায় কি করতেছো? মা দেখবে তো, ছাড়ো। কি হবে মা দেখলে? কি ব্যাপার? কে আপনি? আপনি আমাকে ধরেছেন কেন? আরে তুমি আমাকে চিনতে পারছো না? তুমি তো আমাকে ফোন করে বাসায় আসতে বললে, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আচ্ছা আমি তো আপনাকে চিনি না। দেখছিস, তোকে এতদিন ধরে আমি বলছি যে তোর বউ অন্য কারোর সাথে সম্পর্ক করে, কিন্তু তুই তো আমার কথা বিশ্বাসই করলি না। আজকে হাতে নাতে ধরেছি। বিশেষ করো, আমি এই ছেলেটাকে চিনি না। এই ছেলেটা কোথা থেকে আসছে, কেন আসছে, আর আমাকে কেন এবার ধরেছে, আমি কিচ্ছু জানি না। তুমি আমাকে একটু বিশ্বাস করো। বাবা তুই বলতো, মা আপন না বউ আপন? মা কখনো কি সন্তানের ক্ষতি চায়, খারাপ চায়? আর আমি কেন তোর কাছে মিথ্যা কথা বলবো বল? আমার লাভ কি? বৌমা যা বলছে সব মিথ্যা কথা বলছে। এই ছেলে, তুমি এখান থেকে যাও। এটা আমাদের পারিবারিক বিষয়, আমি দেখছি। যাও এখান থেকে। বাসা, বিশ্বাস করো, এই ছেলেটাকে আমি চিনি না। কোথা থেকে আসছে আমি তাও জানি না। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। কি বলে? হ্যাঁ, আরে ছেলেটা তো মাঝে মাঝে আসে, আমাকে বলে কি আমার খালাতো ভাই এটা, এই জন্য আসে আমার সাথে একটু কথা বলার জন্য। তাই আমি এতদিন সেটাই বিশ্বাস করেছি। কিন্তু আরেকদিন আমি যেটা দেখেছি না, সেটা তো তোকে আসলে বলতে পারবো না। আর আজকে তো নিজের চোখেই দেখলি। শোনো না, মা যেটা বলতেছে একদম মিথ্যা কথা বলতেছে। আমি এই ছেলেকে চিনি না। আর আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো আমাকে খুব ভালো করে চেনো। তুমি ছাড়া আমি কোনোদিন কোনো ছেলের দিকে তাকাইও নাই। আর তাহলে আমি এই ছেলেকে কি করে চিনবো বলো? তানহা, আর একটা কথা বলবে না তুমি। শোনো, তোমাকে আমি ভালোই ভালো একটা কথা বলে দিচ্ছি। আমার মা যেহেতু চায় না যে তুমি এখানে থাকো, তুমি এখানে থাকতে পারবে না। তুমি তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাও। যাও, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? আমি কি ব্যাগ গুছিয়ে নিব, তোমাকে ছেড়ে চলে যাব? তোমাকে যেতে বলেছি, যাও। এই শোনো, যাওয়ার আগে একটা কাজ করবা। তোমার ব্যাগটা গোছানোর সাথে সাথে আমার জামা কাপড়গুলো সব আমার ব্যাগে ভর্তি করবা। আমার ব্যাগটাও গুছিয়ে নিবা। তুমি কি ভেবেছো তোমার কোনো কুকর্মের কথা আমি জানতে পারবো না? মা, তোমার সব কিছুই আমি জানি। তুমি দিনের পর দিন আমার ওয়াইফের সাথে অত্যাচার করে যাচ্ছ, ওকে নির্যাতন করে যাচ্ছ। কেন মা? আমি তো তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি ভেবেছিলাম যে তুমি হয়তোবা একদিন শুধরে নেবে তোমার ভুলটা, একদিন তুমি ভালো হয়ে যাবে, তোমার বৌমাকে তুমি নিজের মেয়ে মনে করবে। কিন্তু না মা, তুমি সেটা কখনোই মনে করতে পারোনি। তোমার বৌমাকে তুমি বৌমা হিসাবেই দেখছো, কোনোদিন নিজের মেয়ের চোখে দেখতে পারছো না। কেন মা? মা, একটা কথা বলো তো, আজকে যদি তোমার বৌমার জায়গায় তোমার মেয়ে হতো আর তোমার মেয়ের সাথে সেম ঘটনায় ঘটতো, তাহলে তুমি কি করতে? যদি তুমি ইয়াং থাকাকালীন আমার দাদি তোমার সাথে সেম কাজটাই করতো, তুমি কি করতে? তোমার কষ্ট হতো না? হতো। কিন্তু আজকে তুমি এমন একটা ভুল করেছো যেটা আমার দ্বারা মেনে নেওয়া একদমই সম্ভব না। আমার স্ত্রী হলো আমার গর্ব, যে কিনা আমার সহধর্মিণী, যাকে নিয়ে আমি গর্ববোধ করব। তুমি আমার সেই ওয়াইফের গায়ে কলঙ্ক লাগিয়ে দিলে। বাইরে থেকে ছেলে ভাড়া করে এনে আমার বউয়ের গায়ে কলঙ্ক দেওয়ার চেষ্টা করেছো। মা, তুমি কেমন মা বলো তো? তুমি চাও না তোমার ছেলে সুখে থাক তোমার বৌমার সাথে? মা, তুমি সবসময় তোমার নিজের সুখের কথা চিন্তা করেছো, একবারও তোমার ছেলে আর তোমার ছেলের বউয়ের কথা চিন্তা করনি। দেখো মা, আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। আমি এই বাড়িতে আর থাকবো না। আমি তোমার বৌমাকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। কোথায় যাবি বাবা আমাকে ছেড়ে? এই বাড়ি সহায় সম্পত্তি সবই তো তোর, তুই কেন এই বাড়ি ছেড়ে যাবি বলতো? কেন মা? তুমি না সারা জীবন চেয়েছো তুমি এই বাড়িতে থাকবে এবং এই বাড়ির রাজত্ব তোমার হাতে রাখবে? এই বাড়ির রাজত্ব তোমার হাতেই থাকছে। আর আমার ওয়াইফ আর আমি চলে যাচ্ছি। তোমার এই রাজত্বে আমরা ভাগ বসাবো না। তোমার এই রাজত্বে তুমি থাকো। চলো না, আমরা এখান থেকে চলে যাব। বাসার বাসার এটা আমি কি করলাম? ছেলের কাছে বৌমাকে খারাপ বানাতে গিয়ে আমি যে নিঃস্ব হয়ে গেলাম। এত বড় বাড়িতে আমি একা কি করে থাকবো? আমি যে আমার ছেলেকে হারিয়ে ফেললাম। মারে আমারে করে ভিক্ষা দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আন্টি, আমার কাছে তো ভাঙতি টাকা নেই, এই 50 টাকা আছে। ঠিক আছে, আপনি 50 টাকা রেখে দিন। মারে একটা কথা ছিল। হ্যাঁ বলুন।
তোমার মতো না আমার একটা মাইয়া আছে, আমি ভিক্ষা করে অনেক কষ্ট করে মায়াডারে ভার্সিটিতে পড়াই। মায়াডার ভালো কোনো জামা কাপড় নাই, যদি তোমার পুরান জামা কাপড়গুলো দিতা না তাহলে ও পড়তে পারতো। তাছাড়া সামনে তো ঈদ, মায়াডারে আমি নতুন কোনো কাপড় চোপড় কিনে দিতে পারি না। আচ্ছা কোনো সমস্যা নেই, পুরনো জামা কাপড় কেন, আমি না হয় কিছু নতুন জামা কাপড় সাথে অ্যাড করে দিব। বাট আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এখানে ভিক্ষা করতেছেন, আবার আপনি আমাকে বললেন আপনার একটা মেয়ে আছে, কেন আপনার কি হাজবেন্ড বা আপনার ছেলে নেই? না মা, আমার স্বামী অনেক আগেই মারা গেছে। তবে হ্যাঁ, আমার একখান ফুল ছিল, ঈদের সময় আমার কাছে মার্কেট করা টাকা চাইছে, আমি দিতে পারি নাই। এই যে অভিমান করে চলে গেল, আর তারে আমি খুঁজে পাই নাই। মা তুই এই অসময়ে নাইছিস কেন? মানুষে দেখলে কি কইব? সাথী তুই এখানে আর ইনি তোর মা? হ্যাঁ, উনি আমার মা, আর ওনাকে নিয়ে আমি অনেক গর্ব করি। উনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আমাকে এত নামি দামি একটা কলেজে লেখাপড়া করায়। আমার মায়ের মতো আসলে মা হয় না রে। বুঝতে পারছি, ঠিক আছে চল তোরা আমার সাথে চল আমার বাসায়। না না, আমরা কেন তোর বাড়িতে যাব, অন্য একদিন যাব। এখন যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, মাকে নিয়ে বাসায় যাব। মা সারাদিনে রোদের ভিতরে অনেক কষ্ট করেছে। চুপ, আর একটাও কথা বলবি না, যেটা বলছি তুই সেটাই করবি। আন্টিকে নিয়ে তুই আমার সাথে যাবি, চল বলছি, আন্টিকে সাথে নিয়ে চল। তানা, আচ্ছা শুনো না, আন্টি তোমার অমর থেকে একটু অপর করি। মা তুমি এখানে? মা তুমি এখানে কিভাবে আসলে? তোমাকে এখানে কে এনেছে? মা জানো আমি তোমাকে কত খুঁজেছি, আমি তোমাকে খুঁজতে খুঁজতে পুরো হন্যে হয়ে গেছি মা। আমি রাত নেই দিন নেই সব সময় তোমাকে খুঁজেছি মা। আমি গ্রামে গিয়ে পর্যন্ত তোমাকে খুঁজেছি, কিন্তু কোনোভাবে তোমাকে পাইনি। আমি গ্রামের সমস্ত লোকের কাছে তোমার কথা জিজ্ঞাসা করেছি মা, কেউ তোমার কোনো খোঁজ দিতে পারেনি মা। সেদিন আমি তোমার সাথে ভুল করেছিলাম, আমি তোমার সাথে অন্যায় করেছিলাম। আমি তোমার সাথে ঝগড়া করে তোমার উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম মা। জানো আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি, আমি আমার বুকে পাথর বেঁধে ঝগড়া করেছি। কেন জানো মা? কারণ আমি যেদিকে তাকাই সেদিকে শুধু অভাব দেখতে পাই। শুইলে অভাব, খাইতে গেলে অভাব, ঘুমোতে গেলে অভাব, উঠতে গেলে অভাব, বসতে গেলে অভাব। মা আমি এত অভাব না নিতে পারতেছিলাম না, তাই বুঝতে পারতেছিলাম না কি করব। আমি তোমার বড় ছেলে, অথচ আমি তোমার অভাবে কোনোভাবে তোমার পাশে দাঁড়াতে পারছিলাম না। তাই আমি নিজে থেকে একটা ডিসিশন নিই যে যে কোনোভাবে আমাকে বড় হতেই হবে, এই অভাব আমাকে দূর করতেই হবে। তাই আমি বুকে পাথর বেঁধে তোমার সাথে ঝগড়া করে আমি চলে গিয়েছি মা। জানো আমি দিন নেই রাত নেই 24 ঘন্টা পরিশ্রম করেছি, আজ আমি বড় হয়েছি মা। কিন্তু যখন আমি বড় হয়েছি, বড় হওয়ার পরে তোমাকে খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে মা? মা দেখো আজকে আমার সব আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নেই, সব কিছু আছে। শুধু একটা জিনিস ছিল না, সেটা হলো তুমি। কোথায় হারিয়ে গিয়েছিলে মা? বাসার ওনারা তোমার মা বোন? তুমি জানো আমি ওনাদেরকে কোথায় পাইছি? আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন দেখি তোমার মা রাস্তায় ভিক্ষা করতেছে। ভাগ্যিস সাথীকে আমি চিনতাম, আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করেছি। আজকে যখন তোমার মার সাথে কথা বলতেছিলাম, সামান্য কিছু জামা কাপড়, তব পুরনো জামা কাপড়ের জন্য তোমার আমার কাছে হাত পাততেছিল জানো। তখনই সাথী আসে, আর সাথীকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। এই জন্যই তো ভাবলাম যে আমার বান্ধবীর মা কেন রাস্তায় ভিক্ষা করবে। আমি ওনাদেরকে দয়া করে বাসায় নিয়ে এসেছিলাম, আর এখন বাসায় এসে আমি এটা কি দেখতেছি। মাগো আজকে আমি ধন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আমার পোলারে খুঁজে পাইছি। রাস্তায় যদি আমি তোমার কাছে ভিক্ষা না চাইতাম, তুমি যদি ভিক্ষা না দিতা, আমি এত কথাও কইতাম না, আর তুমিও আমার মায়ের বান্ধবী না হলে আমার এই বাড়িতে আনতা না।
আর আমি আমার পোলারে দেখতে পারতাম না। জানিস বাজান, তুই চলে আসনের পর আমি তোর কত জায়গায় খুঁজছি, পাই নাই। পরে ভিক্ষায় নামছি, ভিক্ষা করে যে টাকা পাই সেই টাকা দিয়া তোর বোনকে লেখাপড়া করাই, আর 2 বেলা 4টা ডাল ভাত খাই। জানো মা, এই মেয়েটাকে যেদিন থেকে আমি বিয়ে করেছি সেদিন থেকে আমি কোনো অভাব অনুভব করিনি। সেদিন থেকে আমার সুখ চলে এসেছে। আমি যে কাজে গিয়েছি আমার সেই কাজ সাকসেস হয়েছে। আমি কোনো কাজে ফেল করিনি। আর আজকে দেখো, এই তানহার জন্যই আমি তোমাকে ফেরত পেলাম। আর যদি এই মেয়েটা আমার পাশে না থাকতো আমি হয়তো তোমাদেরকে পেতাম না মা। তানা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। শুধু একটাই কথা বলবো, সারা জীবন এভাবে আমার পাশে থেকো। এখন থেকে আমরা আর কেউ কান্না করব না, আমরা সবাই একসাথে থাকবো, হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো। তুই আমার একটু বুকে আসবি বাজার। এই বাড়িতে আর কোনো দিন আসবে না, যা বাইরে। যে মেয়ে বাবা মার সম্মানের কথা চিন্তা করে না, পালিয়ে গিয়ে বিয়ে করতে পারে, সেই মেয়েকে মেনে নিব আমি কোনোদিন না। পিঠা, আচার, কিন্তু ওগুলো কে রেখে গেল? যাই হোক, যাই ঘরে গিয়ে খেয়ে নেই। ভাবি একটু দাঁড়ান তো। ভাবি, আমি যখন রোজ এখান থেকে যাই তখন দেখি কেউ না কেউ আপনার বাসার সামনে খাবার রেখে যায়। এই খাবারটা কে রেখে যায় অথবা কোথা থেকে আসে, আপনি কি এই সম্পর্কে কিছু জানেন? না ভাবি, আমি তো জানি না এই খাবারগুলো কে রেখে যায়, তবে এই খাবারগুলো খেতে আমার অনেক ভালো লাগে। তাহলে হয়তো আপনার আত্মীয় স্বজন অথবা আপনার পরিচিত কেউ এই খাবারটা রেখে যায়, যেহেতু আপনার পছন্দের খাবার অথবা আপনার কাছে খুব মজা লাগে। হবে হয়তো বা, কিন্তু আমি তো জানি না। জানেন ভাবি, আমার মনে হয় কি আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন খাবার রেখে যায়। আপনি বাসায় একা একা থাকেন, অথচ আপনার হাজবেন্ড এই মাঝে মাঝে দেখি ঢাকার বাইরে যায় কাজের জন্য। এতে কি আপনার কষ্ট হয় না? আপনার মন খারাপ লাগে না? ভাবি, কষ্ট তো একটু লাগে, কিন্তু কি করব বলেন, জীবিকা নির্বাহের জন্য তো কাজ করতেই হবে। আর আমার হাজবেন্ড তো আমার জন্যই কষ্ট করে, আমি যেন ভালো থাকতে পারি, আমার যেন কোনো কিছুর অভাব না হয়। আর হয়েছে কি ভাবি, আমার হাজবেন্ড তো ঢাকার বাইরে গিয়েছে 5 দিনের জন্য। ও হয়তোবা আমাকে নিয়ে খুব টেনশন করতেছে, এই জন্য হয়তোবা ওর বন্ধু বান্ধব কাউকে দিয়ে আমার জন্য খাবারগুলো পাঠায়, তো আমার পছন্দের খাবারগুলোই কিন্তু দেয়। সব কিছুই বুঝলাম, কিন্তু ভাবি আপনি তো এখন প্রেগনেন্ট, আপনার এখন কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না। এই মুহূর্তে তো আপনার সাথে কেউ না কেউ থাকা উচিত, তাই না? বিশেষ করে আপনার বাবা মার থাকা উচিত আপনার সাথে। আমার কেউ নেই, আমার বাবা মা বলতে কেউ নেই, আমি একা। কারণ আমি যখন পালিয়ে বিয়ে করি, বাইরে যা, এই বাড়িতে আর কোনো দিন আসবে না, যা বাইরে। তোদেরকে বলছি না এই বাড়িতে কোনোদিন আসবি না, যা চলে যা। ওগো, তুমি ওদের তাড়াই দিও না। আমার মেয়েটা ছোট, একটা মাত্র মেয়ে আমার, ওরা ভুল করে ফেলছে, তাই বলে কি আমরা ভুল করব? একবার চিন্তা করো, আমার মেয়েটা চলে গেলে আমাদের কি অবস্থা হবে? বাবা আমরা তো যা ভুল করার তা করে ফেলছি, আমাদেরকে মেনে নাও না। আমি ওর অনেক ভালোবাসি, এই জন্য এই কাজটা করছে। যে মেয়ে বাবা মার সম্মানের কথা চিন্তা করে না, পালিয়ে গিয়ে বিয়ে করতে পারে, সেই মেয়েকে মেনে নিব আমি কোনোদিন না। চলে যা, আর কোনোদিন এখানে আসবি না। ওগো, তুমি ওদের তাড়াই দিও না, ওদের মানে নাও। তা না, তুমি এটা কেমনে বললা? আমার একটা মাত্র মেয়ে, ওরে তুমি তাড়াই দিলা। ওরে যারা আমি বাঁচবো কি করে বলতে পারো?
চুপ করো, চলো ঘরে চলো। আমার মা আমাকে অনেক ভালোবাসতো। আমি যদি ভাত না খেতাম তাহলে আমার মা জোর করে আমাকে ভাত খাইয়ে দিত। আর আমি তো এখন অনেক অসুস্থ। এই সময় না আমি আমার মাকে অনেক মিস করি। আমার মা যদি এখন আমার পাশে থাকতো তাহলে আমাকে নিজের হাতে আমার পছন্দের সব খাবার রান্না করে খাওয়াতো, কখনো কোনো কিছুর কষ্ট হতে দিত না। আমি না কখনো না আমার হাজব্যান্ডের সামনে ওকে বুঝতেই দেই না আমার মা বাবাকে আমি মিস করি। আমার কষ্ট হয়। ও যদি কখনো আমার মন খারাপ করা দেখে তাহলে না ও কান্নাও পর্যন্ত করে দেয়। ও আমাকে বলেছে আমি যেন কখনো কান্না না করি, আমি যেন সবসময় হাসি খুশি থাকি। এই জন্য না আমি সবসময় হাসি খুশি থাকি। আর জানেন ভাবি, যখন এই খাবারগুলো আমি খাই না আমার মনে হয় কি আমি আমার মায়ের হাতে রান্না খাচ্ছি। আমার মা হয়তো বা আমার জন্য এই খাবারগুলো রেখে গেছে, কিন্তু এটা তো কোনোদিনও সম্ভব না। আমার মা তো কখনোই এখানে আসতে পারবে না আর আমাকে দেখতেও পারবে না। শুধুমাত্র তোমার কারণে আজকে মেয়েটা আমার এত কষ্ট করতেছে। আমি মা আমার কেমনে সহ্য করি? আমি তোর কষ্টগুলো দেখতে পারতেছি না। ভাবি, সব কিছু শোনার পরে অনেক কষ্ট লাগলো। যাই হোক ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার বাবা মা একদিন সব কিছু মেনে নেবে, আপনি আপনার পরিবারের সাথেই থাকবেন। তা হয়তো বা হবে। দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা ভাবি, ভেতরে আসুন। না না ভাবি, অন্য একদিন আসবো। এখন আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, আপনি সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে। আপনি এখানে কি করছেন? বাবা, এই লোকটা তোমার চেয়ারে কি করছে? এই, আপনি আমার বাবার চেয়ারে কি করছেন? হ্যাঁ বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই লোকটার কাছে আমি প্রাইভেট পড়বো না। দেখেছো এই লোকটা কত বড় বেদব, উনি তোমার চেয়ারে বসেছেন। এই, আপনি আমার বাবার চেয়ারে কেন বসেছেন? না আপনি কি উঠবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? বাবা, আমি না এখন লজ্জায় মরে যাচ্ছি যে আমি এমন একটা বেদবের কাছে আমি প্রাইভেট পড়েছি। দেখেছো বড্ড বেহায়া একজন লোক এখন আমার বাবার চেয়ারে বসে আছে। আপনাকে কিভাবে উঠাতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি। আপনি তো স্বেচ্ছায় উঠবেন না। হাই উঠুন, উঠুন বলছি, উঠুন। বাবা, দেখেছো এই লোকটার কত বড় সাহস, উনি তোমার সামনে মানে আমার বাবার সামনে আমার গায়ে হাত দিয়েছে। এই, আপনি এত বড় সাহস কোথায় পান? হ্যাঁ, আপনি আমার গায়ে হাত দেন। এই, আপনি কি থামবেন নাকি আপনাকে আরো একটা থাপ্পড় দেবো? বাবা, তুমি শুনলে এই লোকটা তোমার সামনে কি বললো? উনি নাকি আমাকে আরো একটা থাপ্পড় দিবে। বাবা, তুমি কি কিছু বলবে? বশির সাহেব, আপনার মেয়েকে কি আপনি ভদ্রতা বলে কোনো কিছু শেখাননি? অবশ্য শিখবে কিভাবে? যার বাবাই ভালো না সেই মেয়ে ভদ্রতা শিখবে কিভাবে? বশির সাহেব, আপনি জানেন আপনার মেয়ে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, আপনার মেয়ে কোথায় যায়, আপনার মেয়ে কি করে? আপনি কিছুই জানেন না। কেন জানেন? কারণ আপনি একজন দুর্নীতিবাজ লোক, আর এমন দুর্নীতিবাজ লোকের মেয়েরা বখাটে হয়ে যায়। আপনার মেয়ে ক্লাবে যায়, বিভিন্ন বন্ধুদের সাথে আড্ডা দেয়, রাতের পর রাত ড্রিঙ্কস করে, যার কিছুই আপনি জানেন না। কিন্তু এগুলো সব জানে কে জানেন? এই যে আপনার ড্রাইভার। এই ড্রাইভার সব কিছু জানে, কিন্তু সব কিছু জানার পরেও আপনার থেকে লুকায়। কেন জানেন? কারণ এই ড্রাইভার আপনার মেয়ের থেকে মোটা অঙ্কের টাকা খায়, যেটা কিনা আপনি জানেন না। অবশ্য আপনি জানবেন কিভাবে? আপনি তো সারাদিন থাকেন কিভাবে অসৎ টাকা ইনকাম করবেন, কিভাবে দুর্নীতি করবেন, কিভাবে ঘুষ খাবেন সেটা নিয়ে। আর শুনেন, আপনাকে ভালো করে একটা কথা বলে দেই, আপনি ভদ্র হয়ে যান, তা না হলে না আপনার অবস্থা ভালো হবে না, আপনার পরিণতি অনেক খারাপ হবে। আর বশির সাহেব, আপনাকেও একটা কথা বলি, আপনার এতটুকু মেয়ের জন্য একজন ম্যানেজার কেন রাখা লাগবে? এই ম্যানেজার দিয়ে কি হয়? আপনার মেয়ের নামে কয়টা ক্রেডিট কার্ড আছে আপনি জানেন? জানেন না। আপনার মেয়ের নামে 12টা ক্রেডিট কার্ড আছে, যেগুলোর খবর আপনার কাছে নাই। আর এই ক্রেডিট কার্ড থেকে কত পরিমাণে টাকা আছে সেটাও মনে হয় আপনি জানেন না। স্যার, আপনি একটু শান্ত হন স্যার, আপনার সব টাকা আমি ফিরিয়ে দেব। কি আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন? এই সব টাকা আপনি কোথা থেকে পেয়েছেন এবং কোথা থেকে ইনকাম করেছেন সব কিছু কিন্তু আমার জানা, সব কিছু আমি ভালো করেই জানি। তাই আপনাকে ভালোই ভালোই বলছি, আপনি ঠিক হন এবং আপনার মেয়েকে ঠিক করুন, নাহলে আপনাদের দুজনের কি অবস্থা হবে সেটা আপনারা বুঝতে পারছেন না। স্যার, আমাকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম। এই, বাবা, আপনি যান। বাবা, আরে ড্রাইভার, কি ব্যাপার? সবাই আমাকে একা রেখে চলে গেল। শুনুন, হয়তোবা আমার বাবা আপনাকে ক্ষমা করে দিয়েছে, বাট আমি আপনাকে ক্ষমা করব না। আমি আপনাকে পুলিশে দিব। আমাকে পুলিশে দেবেন? আমাকে পুলিশে দেওয়ার আগে
আপনার বাবাকে পুলিশে দেওয়া হবে। এই আপনি একটু আগে কি বললেন জানো? এই অফিসের ওনার আসার কথা না, সে ওনারটা হলাম আমি। এই কোম্পানি হলো আমার বাবার। আমার বাবা যখন মারা যায় তখন এই কোম্পানির দায়িত্ব দেওয়া হয় আপনার বাবার উপরে। আমার বাবা মারা যাওয়ার কারণে আমাদের সরলতার সুযোগ নিয়ে দিনের পর দিন কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যেটার প্রমাণ সব কিছু আমার কাছে আছে। এখন বলুন, পুলিশ আমাকে ধরবে নাকি আপনার বাবাকে ধরবে? আপনি কি এর প্রমাণ দেখতে চান? হ্যাঁ অবশ্যই দেখতে চাই। এই যে দেখুন। এখন বুঝতে পেরেছেন? স্যার আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি এখন আসি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে এই মুহূর্তে আমাদের সাথে থানায় যেতে হবে। পুলিশ পুলিশ ডাকলো কি? হ্যাঁ বাবা, পুলিশ আমি ডেকেছি। তুমি এতদিন যাবৎ যা অন্যায় দুর্নীতি কুকর্ম করেছো সব কিছুর শাস্তি দেওয়ার জন্য নিয়ে এসেছি। আচ্ছা বাবা, একজন লোক তোমাকে বিশ্বাস করে তার প্রতিষ্ঠান তোমার হাতে তুলে দিয়েছিল, আর তুমি তার বিশ্বাস ভেঙেছো। তার বিশ্বাস ভেঙে তার প্রতিষ্ঠান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা তুমি হাতিয়ে নিয়েছো। কেন বাবা, কেন করলে এমনটা? কেন তুমি তার বিশ্বাস ভেঙেছো বলো আমাকে। আমি এসব কার জন্য করেছি মা? তোর ভালোর জন্য করেছি, তোর ভবিষ্যতের জন্য করেছি। আমার ভালোর জন্য করেছো, আমার ভবিষ্যতের জন্য করেছো? না বাবা, এটা আমার ধ্বংসের জন্য করেছো। আমি যে আজকে খারাপ পথে চলে গিয়েছি শুধুমাত্র তোমার জন্য। অফিসার, তাকে নিয়ে যান। ওনাকে নিয়ে চলুন। ম্যাডাম আসি তাহলে।